দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, 2010 সালের আজকের এই দিনে দেশের ইতিহাসে প্রথম স্যাটেলাইট ভিত্তিক নিউজ চ্যানেল এটিএন নিউজের জন্ম হয়েছিল। নিশ্চয়ই জানা আছে আপনাদের। কালের পরিক্রমায় 16 বছর পেরিয়ে এটিএন নিউজের বয়স এখন 17তে পদার্পণ করেছে। আর আজকের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এটিএন নিউজের সঙ্গে থাকার জন্য। ঠিক একই সঙ্গে আজকের এই বিশেষ দিনটি আমরা সবাই মিলে উপভোগ করছি, উদযাপনও করছি। কিন্তু আপনাদেরও জানিয়ে রাখি যে বাংলাদেশের আজকের দিনে নবনির্বাচিত যে সরকার অর্থাৎ বিএনপি সরকারের প্রথম যে বাজেট অধিবেশন, সেই অধিবেশনের কার্যক্রমও কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে। মূল বাজেট অবশ্য পরিবেশন হবে বা পেশ করা হবে আগামী 11 তারিখে। তবে যেহেতু আজকে বাজেট অধিবেশন শুরু হয়েছে, তাই হ্যাপেনিং পয়েন্টে আমরা আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি বাজেট অধিবেশন। সেখানে এটি নিউজের জন্মদিন নিয়ে বা তাদের কার্যক্রম নিয়েও আমরা আসলে কথা বলবো। আর আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন সম্মানিত সাংবাদিক, তিনি রয়েছেন হারুন জামিল, নির্বাহী সম্পাদক, ঢাকা মেইল। আমরা তাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, আপনাকে অভিনন্দন। বস্তুনিষ্ঠ সংবাদ এবং নির্ভীক সাংবাদিকতা এবং ঠিক একই সঙ্গে বাংলার 24 ঘন্টায়, এই শিরোনামে আসলে বা এই ট্যাগলাইন নিয়ে জন্ম হয়েছিল এটি নিউজের। দেশের ইতিহাসে প্রথম স্যাটেলাইট ভিত্তিক যে নিউজ চ্যানেল হিসেবে এটি নিউজের জন্ম। আজকে আমরা 17 বছরে পদার্পণ করলাম, 16 বছর শেষ করে। আমরা যদি একটু, আপনি সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আছেন, এটি নিউজের কার্যক্রমও দেখছেন, এটিএন নিউজের এই পথচলা নিয়ে আপনার যদি একটু মন্তব্য চাই। ধন্যবাদ আপনাকে। এটিএন নিউজ 17 বর্ষে পদার্পণ করেছে আজকের এই দিনে। এটিএন নিউজের সাথে যারা সংশ্লিষ্ট আছে, দর্শক, শ্রোতা, কলা কুশলী, সংবাদকর্মী, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে এটিএন নিউজের যারা উদ্যোক্তা, তাদেরকেও আমি অভিনন্দন জানাবো। বাংলাদেশে প্রথম নিউজ ভিত্তিক চ্যানেল যেটা, সর্বপ্রথম এটিএন নিউজে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটা, এই সংবাদ মাধ্যমটায় আসতে 17 বছরে পদার্পণ করলো। 17 বছর একটা গণমাধ্যমের জন্য একটা অনেক বড় বিষয়। 17 বছর তারা যে পার হয়ে আসলো, সেটা অবশ্যই এটা সুখের বিষয়, আনন্দের বিষয়, এবং এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ তারা পার করছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর ভিতরে আপনি আন্তর্জাতিক দুনিয়া, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে বিশেষ করে আপনার কিছু চরিত্রগত কিছু পার্থক্য আমরা দেখি। 90-এর দশকের আগ পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম বলতে আসলে ছাপা মুদ্রণ পত্রিকায় বোঝা যেত। 90-এর দশক থেকে মূলত স্যাটেলাইট চ্যানেলগুলো বাংলাদেশে কার্যক্রম শুরু করে। আমি যতটুকু জানি, এই গ্রুপেরই প্রতিষ্ঠান এটিএন বাংলায় বাংলাদেশে প্রথম স্যাটেলাইট চ্যানেল। আবার এটিএন নিউজও প্রথম নিউজ ভিত্তিক চ্যানেল। তো নিউজের ক্ষেত্রে পথ দেখানোর যাত্রায় দুটো এটিএন সবার আগে। এটিএনের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা শুরুর দিকে এটা আনপ্যারালাল একটা অবস্থায় ছিল। এটিএন নিউজও অনেক বড় টিম নিয়ে আসে। আমাদের দেশের সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, সেটা হলো যে আসলে সংবাদের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা যদি সঠিক থাকে, পাঠক সেটাকে অ্যাকসেপ্ট করে। 17 বছর ধরে এই এটিএন নিউজ যেভাবে কার্যক্রম আসছে, অবশ্যই পাঠকের ভিতরে তার অবস্থান আছে। না হলে 17 বছরে বহু প্রতিষ্ঠান এর ভিতরে হয়তো জন্ম নিয়েছে, আবার শেষ হয়ে গেছে। কিন্তু এটিএন নিউজ টিকে আছে। এটিএন নিউজ টিকে থাকুক, পাঠক প্রিয়তা হোক, দর্শক শ্রোতা দর্শক প্রিয় হোক, এটা আমরা কামনা করি। সাথে সাথে এটিএন নিউজের কাছে আমাদের আরও বড় প্রত্যাশা হলো, নিউজ মানে ভার্সাইটি যে সমস্ত নিউজগুলো আছে, বিভিন্ন ধরনের গণমানুষের কথা এটিএন নিউজে তুলে আনুক। মাঠ পর্যায়ের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনা। বাংলাদেশটা তো একটা ছোট দেশ, ব্যাপক জনসংখ্যা অধ্যুষিত একটা দেশ। এই দেশের হাজারো সমস্যা আছে। সেই সব সমস্যাগুলো এটিএন নিউজের পর্দায় ফুটে উঠুক। আমরা একটা জিনিস দেখি যে আমাদের ট্যাগলাইন হচ্ছে বাংলার 24 ঘন্টা, এবং এটিএন বাংলাতে দেখেছেন যে অবিরাম বাংলার মুখ, মানে এই যে বাংলা কেন্দ্রিক একটা যে ভাবনা, এই ভাবনার জায়গা থেকে এটিএন নিউজ হচ্ছে পুরো বাংলাকে কভার করে। আমরা একটা জিনিস দেখি যে অনেকেই কিন্তু স্রোতে গা ভাসায়, এবং কখনো কখনো চটকদার কন্টেন্টও কাউকে আমরা প্রচার করতেও দেখি। এটিএন বাংলা কিন্তু তার যে ট্যাগলাইনের সাথে অবিরাম বাংলার মুখ বা এটিএন নিউজ হচ্ছে বাংলার 24 ঘন্টা, এই যে আমরা আজকে
16 বছর শেষ করে 17 বছর ধরে এটার সাথেই যে থাকাটা, এটাকে আপনি কিভাবে দেখেন যে একটা ট্যাগের সঙ্গে মিলে তার কন্টেন্ট পরিবেশন এবং তার ধারাবাহিকতা বজায় রাখা, এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং, সেটা বাস্তবায়ন করছে এটি নিউজ। অবশ্যই এটিএন নিউজের সবচেয়ে বড় সাফল্য, যদি প্রতিষ্ঠান সাধারণ মানুষের মননশীলতা, তার চিন্তা চেতনাকে ধারণ না করতো, তাহলে তো 17 বছর পারই হতে পারতো না। একটা প্রতিষ্ঠান পার হয়ে আসার অর্থ হলো যে মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন অবশ্যই এটিএন নিউজের মধ্যে আছে, না হলে এ প্রতিষ্ঠান এতদিন টিকতো না। হাজারো গণমাধ্যমের ভিড়ে আসলে মুশকিল যেটা হলো যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে যেটা বুঝি, আপনি সংবাদের যদি বিশ্বাসযোগ্যতা একবার নষ্ট হয়, তাহলে আপনি সত্য কথাও প্রশ্নবিদ্ধ হয়। এক্স্যাক্টলি, সত্য কথাটাও তখন আর মানে সত্য থাকে না, মানুষ এটাকে দর্শক শ্রোতা পাঠক যেটাই বলে না কোনো প্রশ্ন করে যে না এটা। তো এটিএন নিউজে সেরকম বিশেষ কিছু আমার চোখে কখনো পড়ে নাই। এটিএন নিউজ সেদিক থেকে অবশ্য অগ্রগামী আমি মনে করি। পাশাপাশি একটা জিনিস আমি বলবো, এখনকার গণমাধ্যম, যেটা আমার প্রত্যাশা হিসেবে বলতে পারি, গণমাধ্যম বহুভাবে ভাগ হয়ে গেছে। আমাদের যে প্রথাগত যে গণমাধ্যমের যে মানে ছাপা পত্রিকা যেগুলো, এর বাইরে ইলেকট্রনিক্স মিডিয়া আসছে, এখন সোশ্যাল মিডিয়া আসছে। সোশ্যাল মিডিয়া একটা পরিপূরক হিসেবে দাঁড়ায়, কিন্তু মূল গণমাধ্যম যেটা, সেটা হলো মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গাটা হলো মূল গণমাধ্যম। মূল গণমাধ্যমের কাজ হলো সঠিকটা তুলে ধরা। কিন্তু এখন এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত মেসেঞ্জার, নানান রকম ডিভাইসগুলো চলে আসছে ইন্টারনেটে। এটিএন নিউজকে সেই সমস্ত জায়গাগুলোতেও জায়গা করতে হবে, তাহলে মানুষের কাছে পৌঁছানোটা আরও সহজ হবে। আপনি 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশকে বাংলাদেশের গণমাধ্যম বলতেছিল রেডিও। রেডিও এখন ইতিহাসের একটা পাতায় চলে গেছে। এরপরে আসছে টেলিভিশন। টেলিভিশনগুলো এখন দাপটের সাথে একটা যুগ আবার নতুন করে শুরু হয়েছে। এখন এই সমস্ত কিছুকে মিলায়ে এটিএন নিউজ যদি ধারণ করতে পারে এবং ধারণ করবে অবশ্যই, সেটা আমরা প্রত্যাশা করি, তাহলে মানুষের প্রত্যাশা এটিএন নিউজের কাছে আরও বাড়বে এবং পূরণ হবে। মানুষের ভালোবাসা এটিএন নিউজ আরও বেশি অর্জন করতে পারবে। আমরা আমাদের যদিও আজকে নির্ধারিত আলোচনার বিষয় হচ্ছে বাজেট অধিবেশন, আমরা বাজেট অধিবেশন শুরুর দিনেই পেয়েছি আমাদের আসলে জন্মদিন, এটিএন নিউজের জন্মদিন। আজকে 16 বছর পেরিয়ে 17তে পদার্পণ করছে, সে কারণে আমরা এই আলোচনাগুলো করে নিলাম। আসলে মূল আলোচনা যে বাজেট অধিবেশনে, সেটাতে আমরা প্রবেশ করবো, তবে তার আগে একটা ছোট বিরতিতে যাই। বিরতি থেকে ফিরে এসে আমরা আজকে আসলে বাজেট অধিবেশনের বিস্তারিত যতটা পারা সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ, উপভোগ করছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন নিউজে। আমন্ত্রণ জানাচ্ছি ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বের। আমরা বিরতির পরে যে আলোচনায় আগে ছিলাম, সেটি এটিএন নিউজের জন্মদিন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তবে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বাজেট অধিবেশন। আমাদের সঙ্গে হারুন জামিল, নির্বাহী সম্পাদক, ঢাকা মেইল, তিনি আছেন। তার সঙ্গে আমরা বাজেট অধিবেশন নিয়ে এবার আলোচনায় যুক্ত হতে চাই। আমরা জানি যে আজকে থেকেই মূলত সংসদে বাজেট অধিবেশনটা শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার বা 11ই জুন গিয়ে মূল বাজেট পেশ করা হবে। তার আগে থেকে আজকে যেহেতু আলোচনা শুরু হবে এবং এই গভর্নমেন্টের প্রথম বাজেট হতে যাচ্ছে এবং একটা দীর্ঘদিন পরে আসলে বিএনপি গভর্নমেন্টের বাজেট যদি বলি, সেক্ষেত্রে অনেক রকমের আলোচনা ইতিমধ্যে কিন্তু আমরা জেনে গেছি বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এবং বড় বড় সিদ্ধান্তগুলো ইতিমধ্যে হয়ে গেছে, যেহেতু বাজেট পেশ হবে আগামী বৃহস্পতিবারে। আমরা যদি পুরো গ্লোবাল রিসেশনের কথা ভাবি, বিভিন্ন যুদ্ধ, তার সঙ্গে গ্লোবাল তেলের দাম বেড়ে যাওয়া, মুদ্রাস্ফীতি আছে, সব কিছু মিলে এই বাজেটের ভেতরে যদি একটু যাওয়ার চেষ্টা করি, তাহলে আসলে বাজেট অধিবেশনটা কি কেন প্রয়োজন, বাজেট পেশ করতে হয় কেন আসলে একটা দেশের? ধন্যবাদ, আপনাকে খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। আসলে প্রথম কথা হচ্ছে যে এই সরকার আপনার গত 30শে এপ্রিল সংসদের প্রথম যে ত্রয়োদশ সংসদের অধিবেশন শেষ হয়েছে 30শে এপ্রিল। এর আগে 12ই মার্চ শুরু হয়, 25 কার্যদিবসে শেষ হয়।
এটা হলো এই গভর্নমেন্টের সেকেন্ড অধিবেশন। তো কাকতালীয়ভাবে ফার্স্ট অধিবেশন একটা সংসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর যে কোনো সংসদের জন্য বাজেট অধিবেশনও খুবই গুরুত্বপূর্ণ। পরপর দুইটা সেশনই খুব গুরুত্বপূর্ণ, দুইটা সেশনের সংসদের সেশন শুরু হবে আজকে বিকেল 3টে থেকেই। অধিবেশন আপনি তো বললেনই যে আগামী বৃহস্পতিবার বাজেট পেশ হবে। বাজেটটা আসলে কেন আসে? বাজেট আসে বাজেট আসলে নিয়ে এগুলো নিয়ে আলোচনা করি। একটা সরকারের আয় ব্যয় এর যে একটা সরকার পরিচালিত হবে আগামী 1 বছর ধরে, তো 1 বছর পরিচালিত হলে সরকারের টাকাগুলো আসবে কোত্থেকে, ব্যয়গুলো নির্বাহ হবে কীভাবে, মানে আর্থিক পরিকল্পনাটাই তো বাজেট। আর্থিক পরিকল্পনাটাই বাজেট। এখন সরকারের দীর্ঘ সময়, আজকে 55-56 বছর এদেশ স্বাধীন হয়েছে, এই লম্বা সময় পার হয়েছে, দেশের অর্থনীতি বড় হয়েছে। 2034 সাল নাগাদ সরকারের একটা টার্গেট আছে যে $1 ট্রিলিয়ন বড় অর্থনীতি বাজেট হবে। যদি এবার আমরা নানানভাবে করছি যে এক্সপেক্ট করছে যে 9,38,000-34,000 কোটি টাকার বাজেট হয়তো এবার দাঁড়াবে। গতকাল বিএনপি সরকারি দলের পার্লামেন্টারি কমিটির বৈঠকেও কিন্তু সংসদ সদস্যদের নিয়ে এগুলোই বলা হয়েছে। যেটা কথা বলছিলাম যে বাজেটটা আসলে দেওয়া হয় কেন, বাজেটের অনেকগুলো স্টেপ আছে। প্রথমত কথা হলো যে বাজেট হলো একটা অর্থ বিল। কোনো রাষ্ট্রের সাংবিধানিক আইন অনুযায়ী, সংবিধানের 87 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের কোনো ব্যয়ই নাগরিকের উপরে আপনি একটি পয়সাও ট্যাক্স উইদাউট পার্লামেন্টে আলোচনা ছাড়া আপনি করতে পারবেন না। সরকার ইচ্ছা করলেই যে কারোর উপরে, আপনার জনগণের উপরে 5 টাকা 10 টাকা ট্যাক্স দিতে পারবে না। এটা করতে গেলে আপনাকে পার্লামেন্টের অনুমোদন লাগবে। এবং সে কারণে মাঝে মধ্যে আমরা সম্পূরক বাজেটও দেখি, যখন কোনো চেঞ্জেস আসে সেগুলোকে আবার এন্ডোর্স করে নিতে হয়, বাজেট করে। এখন এখানে বাজেট অধিবেশনে টোটাল আয় ব্যয়ের একটা হিসাব করবে। আয় ব্যয় আগামী 1 বছর, জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরে জুনের 30 পর্যন্ত, এই সময়ের ভিতরে মন্ত্রণালয়ের, এখন আপনি ধরেন বাজেটটা আসে কেন, আমরা বিদ্যুতের বিল দিই, বিদ্যুৎ কনজিউম করি, কিন্তু বিদ্যুতের বিলটা যতটুকু আপনি কনজিউম করেন ততটুকু আপনি বিল দেন। তো লাইনটা টানে কে? লাইন তো আপনাকে লাইনের জন্য তো আলাদা বিল দেওয়া হয় না, তো টাকাটা আসবে কোথা? কিন্তু আমি যতদূর জানি যে বিদ্যুতের যতটা কনজিউম করে ঠিক ততটা পেমেন্টও আমরা করি না, ওইখানেও গভর্নমেন্টের কিছু সাবসিডি আছে, ভর্তুকি দিতে হয় সব খাতে, সব ক্ষেত্রেই, শুধু বিদ্যুৎ না। একটা উদাহরণ দিলাম, শিক্ষা ক্ষেত্রে পুরাটাই তো প্রায় ভর্তুকি, স্বাস্থ্য খাতের পুরাটাই ভর্তুকি। এগুলো কেন? জনগণের মৌলিক কিছু অধিকার আছে, শিক্ষা, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলো হলো মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের। তো রাষ্ট্রের দায়িত্ব থাকলে রাষ্ট্র টাকাটা পাবে কোথায়? জনগণের কাছ থেকে নিয়েই এই ব্যয়গুলো নির্বাহ করা হয়। এখন এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, আইন শৃঙ্খলা দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে। সবগুলো মন্ত্রণালয়ের আলাদা আলাদা ব্যয় আছে। এই ব্যয়গুলোর আলাদা বাজেট সংসদে পেশ করা হয়। এখানে যদি একটু জানার চেষ্টা করি, তার মানে আমাদের যদি অনেকগুলো কম্পোনেন্ট বা খাত থাকে, সেই খাতের মধ্যে নিঃসন্দেহে প্রায়োরিটি থাকে, এক একটা দেশের প্রায়োরিটি এক এক রকম হয়। আমাদের যেরকম অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, তার উপরে ভিত্তি করে আমাদের প্রায়োরিটিগুলো সেট করে সেই খাতে বরাদ্দ কিংবা বাজেটের যে 100 টাকার মধ্যে বা 100% মধ্যে কতটুকু দেয়া হবে সেটাও তো এটার মধ্যেই থাকে, সেভাবেই বাজেট। সরকারের ঠিকই, সরকারের রাজনৈতিক যে ইশতেহার আছে, অগ্রাধিকার, সেগুলো সরকার একটা রাজনৈতিক সরকার এসে নির্ধারণ করে, বাজেটে সেগুলোর প্রতিফলন আসে। যেরকম এবারকের সরকারের যে এই বর্তমান বিএনপি গভর্নমেন্ট সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই নানান ধরনের বিধবা ভাতা কার্ড, নানান ধরনের কার্ড ব্যবস্থা প্রচলন, এগুলো সবই হলো সোশ্যাল সিকিউরিটি সিস্টেম। সোশ্যাল সিকিউরিটিটাকে তারা গুরুত্ব দিচ্ছেন। আগে 90-এর দশকে দেখা গেছে বাংলাদেশের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে শিক্ষা খাতে, তারপরে স্বাস্থ্য খাতে, অন্যান্য খাতে। এখন দেশ তো অনেক দূর এগিয়ে গেছে, গ্রামান্তরে রাস্তাঘাট হয়েছে। এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হয়। ব্যয় বেড়েছে রাষ্ট্রের অনেক গুণ বেশি। তো ব্যয় বাড়লে সরকারের পলিসিও সরকার সেইভাবে চেঞ্জ করে। যেহেতু এই সরকার সবচেয়ে বেশি সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে, এ কারণে এই সোশ্যাল সিকিউরিটির উপরে গুরুত্ব দিলে এবার বাজেটে দেখা যাবে, আপনি যেটা বললেন যে এটার প্রতিফলনটা সবচেয়ে বেশি হবে।
এবং অন্য অন্য খাতগুলোতে এগোবে। এখন সামগ্রিকভাবে সরকার অনেক কিছু ভর্তুকি মূল্য আছে, যেরকম আপনার এই যে আন্তর্জাতিকভাবে যে যুদ্ধবিগ্রহ, যে শুরুতে আপনি বললেন যে যুদ্ধবিগ্রহের কারণে আমাদের অর্থনীতিতে এর একটা মারাত্মক রকম প্রভাব হচ্ছে, জ্বালানির দাম বাড়ছে। গভর্নমেন্ট চেষ্টা করছে শেষ দিন পর্যন্ত জ্বালানির দাম না বাড়িয়ে এটাকে সমন্বয় করার, বিদ্যুতের দাম বাড়ানো। এক্ষেত্রে দাতা সংস্থাগুলোর চাপ থাকে। আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকে টাকা নেন, তো সেই টাকার তো একটা চাপ থাকে, তাদের শর্ত থাকে, নানাবিধ শর্ত থাকে। সেই শর্তগুলো সরকারকে মানতে হয়, পূরণ করতে হয়। এ সমস্ত কারণেই বাজেটে এর উপরে একটা মারাত্মক রকম প্রতিফলন মানে আপনি চাইলেও আপনার মতো করে সবকিছু করতে পারবেন না, আসলে কিছু গাইডলাইন মেনে চলতে হয়। কখনো কখনো কিছু গাইডলাইন মানা কিন্তু খারাপ না, তার মাধ্যমে যদি উন্নতি করার স্কোপ থাকে তবে সেটা ভালোই হয়। আমরা যদি একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি যে 11 তারিখ যদিও বাজেট পেশ হবে, আপনি বলছিলেন ইতিমধ্যেই একটা 9,34,000 কোটি টাকা এরকম একটা সাইজের কথা বলছেন, হয়তো ফাইনাল 11 তারিখে বোঝা যাবে যে এটা কতটা গিয়ে দাঁড়ায়। আমরা এইবারের বাজেটের সাথে যদি চ্যালেঞ্জেরগুলোর কথাগুলো বলি, যে অনেকগুলো জায়গাতে তো চ্যালেঞ্জ আছে, গ্লোবাল চ্যালেঞ্জ আছে কিছু, তারপরে আপনার নির্বাচনী ইস্তিহারের সাথে কিছু আলাদা কমিটমেন্ট আছে, সেই সব কিছু মিলে এবারের বাজেটের চ্যালেঞ্জের দিকগুলো কোনগুলো দেখছেন? দেখেন, গতবারের তুলনায় এবারের বাজেটটা কিন্তু 18% মতো বড় হবে। তা 18% একটা বাজেট বড় করা, একটা বাস্তবায়নটা অনেক বড় চ্যালেঞ্জের। গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে অনেকগুলো খাতে। আমরা পদ্মা সেতু করছি, পদ্মা সেতু একটা অনেক বড় প্রজেক্ট বিগত সরকারের ছিল, কিন্তু পদ্মা সেতুর দায় দেনা কিন্তু শেষ হয়নি। আমাদের বিদ্যুৎ খাতে এই সদ্য কয়েকদিন আগে দাম বাড়াইছে গভর্নমেন্ট। তো বিদ্যুৎ খাতে বিদ্যুতের কনজিউম বেড়ে গেছে এখন অনেক অনেক গুণ। তো বিদ্যুতের যে প্রোডাকশান যে ব্যয় হয়, আয় সেটা আসে না। তারপরে আমাদের শিক্ষা খাতের গুরুত্ব আছে, স্বাস্থ্য খাতের ডেভেলপমেন্ট আছে। তারপরে শুরুতে তো বললাম আমি গভর্নমেন্ট সাবসিডাইজ খাতগুলোতে যদি কনজাম্পশন বাড়ে, অটোমেটিক্যালি আপনার টোটাল সাবসিডির পরিমাণ বেড়ে যাবে, স্বাভাবিকভাবেই বাড়বে। আমাদের এখন মূল্যস্ফীতির হার আছে 10%-এর উপরে। তো বাজেটে যদি আপনার জিনিসপত্রের দাম বেড়ে যায় একটা জিনিসের উপরে, বাজেটে সরকারি কর্মচারীদের যদি বেতন বাড়াতে হয় সরকারের, তো বাজারে চাপ পড়বে না? চাপ পড়বে। তো সে চাপগুলো সরকার মেটাবে কিভাবে? সেক্ষেত্রে সরকার যেটা করে সেটা হলো সরকার দাতা সংস্থাগুলোর কাছ থেকে লোন নেয়। সরকার লোকাল সোর্স থেকে নেয়। লোকাল সোর্সগুলো থেকে আসবে কোত্থেকে? আপনার বাসা বাড়ির উপরে, আপনার একটা সাবানের উপরে, একটা তেলের ক্যানের উপরে, সব জায়গায় গভর্নমেন্টকে এইভাবে টাকা আর্ন করতে হয়। মানে ফ্যামিলি বাজেটের সাথে যদি আমরা রাষ্ট্রের বাজেট মিলে, ফ্যামিলিতে তো ব্যক্তিক পর্যায়ে বিভিন্ন খাতে আয় থাকে, স্যালারি ইনকাম থাকে, বাড়ি ভাড়া থেকে আয় থাকে, ব্যবসা থেকে আয় থাকে, ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে আয় থাকে। রাষ্ট্রের কি কোনো ব্যবসা বাণিজ্য থাকে যে সেই সব জায়গাগুলো থেকেও রাষ্ট্র আয় করতে পারে আদার দেন ট্যাক্স? রাষ্ট্র আয় করে, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, রাষ্ট্র আসলে আয় করার ব্যবসায়ী প্রতিষ্ঠান না। রাষ্ট্রকে দেখতে হয়, মানুষের সমস্যার কথা হাজারবার ভাবতে হয়। একটা ট্রেনের টিকিট আপনি 500 টাকায় যান, ধরেন কথার কথা এখান থেকে চিটাগং, তো 500 টাকায় যদি ট্রেনের টিকিট হয়, সরকার ইচ্ছা করলে 1000 টাকা বাড়ায় দিতে পারে না, যেটা প্রাইভেট প্রতিষ্ঠান পারে। যেটা প্রাইভেট প্রতিষ্ঠান পারে, কারণ এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। জনগণের জন্য, জনগণের সেবা খাতগুলোকে গভর্নমেন্ট ব্যবসা প্রতিষ্ঠানে করতে পারে না যখন তখন। এটা হয় না, এটা বিশ্বের কোনো জায়গায় হয় না। আর আমাদের এই গভর্নমেন্টের, বর্তমান গভর্নমেন্টের, বিএনপি গভর্নমেন্ট একটা বললাম তো যে সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নমূলক কাজ, সোশ্যাল ডেভেলপমেন্ট কাজগুলোর দিকে সরকারের নজর সবচেয়ে বেশি। গতকাল বিএনপির যে সংসদীয় দলের মিটিং হয়েছে, ওখানে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট ভাষায় বলছে যে খুব ধৈর্যের সাথে ঠান্ডা মাথায় আপনারা করবেন। এগুলো নিয়ে নানান ধরনের এক্সাজারেশন হবে, কথা হবে, সমালোচনা হবে, আপনাদেরকে বুঝতে হবে এবং পরিস্থিতি সেভাবে নিতে হবে। এখন একটা ভর্তুকি বাজেট, একটা ঘাটতি বাজেট নিয়ে বাজেটটা পেশ হতে যাচ্ছে। এটা বাস্তবায়ন করা সরকারের জন্য যেমন চ্যালেঞ্জ, পাশাপাশি এটাও ঠিক, যদি যেটা বলছে প্রধানমন্ত্রী কালকে খুব ক্ল্যারিফাই করছে যে ভালো বাজেট পাবেন এবং এই বাজেট আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। যদি ভালোভাবে বাস্তবায়ন করা যায় তবে সেই যে কোনো বাজেট হোক, সেই বাজেটটা একটা সুন্দর বাজেট হবে, যার মাধ্যমে আমরা আগামী 1 বছর আমাদের নিজেদের অবস্থা দেখতে পারবো। আশা করছি সেরকম একটা ভালো বাজেটের অপেক্ষায় আমরা আছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে এটিএন নিউজের জন্মদিনের বিশেষ এই দিনে আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। দর্শক, গল্প আড্ডায় আমরা যেমন আজকে এটিএন নিউজের
16 বছর পেরিয়ে 17 বছরের যাত্রার কথা বলেছি। ঠিক একই সঙ্গে আজকেই শুরু হবে বিএনপি গভর্নমেন্টের বাজেট অধিবেশন এবং সব কিছু মিলে আমরা আজকে বাজেট অধিবেশন নিয়ে কথা বলেছি এটিএন নিউজের এগিয়ে যাওয়ার সেই ক্ষণ নিয়ে। আমরা আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপিনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।